সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষাবিদ ও সাহিত্যিক আসমা আব্বাসী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আলোচনা শুরু করতে চাই, যেহেতু নারী দিবস নিয়েই কথা বলবো। শুধু দিবস বিষয় না, সার্বিকভাবে যদি আমরা আলোচনা করতে চাই যে অধিকার, স্বাধীনতা, এই শব্দগুলি নিয়ে খুব আলোচনা হয়। স্বাধীনতা নারী দিবস আসলে নাকি আসলেই হয়, এবং যে এখানে যে মানে পুরুষ কতটুকু অধিকার তাকে দিচ্ছে বা পুরুষ কতটুকু অধিকার পাচ্ছে, নারী সে কতটা অধিকার দিচ্ছে পুরুষকে, সেটাও হতে পারে আলোচনা। হ্যাঁ, এবং সেখানে একটা বিষয় আছে যে শিক্ষার ব্যাপারটা, যে শিক্ষা বা সামাজিক শ্রেণীভেদেও কিন্তু এই বিষয়টি পার্থক্য থেকে যায়। আমাদের ধর্ম বলেছে তোমার মায়ের পদপ্রান্তে তোমার বেহেশত, তোমার স্বর্গ। কাজে মাকে তো আমার প্রতিদিনই ভালো ব্যবহার করতে হবে। বাগানে যদি দুটো গোলাপ ফোটে, একটা নিয়ে গিয়ে বলতে হবে আম্মা তোমাকে ভালোবাসি। কাজেই মাতৃতান্ত্রিক সমাজ না হয়েও কিন্তু একটা বাড়ির কর্তৃত্ব থাকে মায়ের হাতে। বাবা কি করেন? তিনি হচ্ছেন অর্থ উপার্জনের একটা যন্ত্র। তিনি টাকা রোজগার করলেন, বাদ বাকি সব কিছু কিন্তু ডিসিশন নেওয়া হয় মায়ের দ্বারা। কোন স্কুলে বাচ্চা যাবে, কি পড়লো, স্বাস্থ্য তার ভালো কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা, সব তো মাই নিয়ন্ত্রণ করেন। কাজে এটা আছে। আর এখন যদি বাংলাদেশের প্রেক্ষিতে বলো, আমি অত্যন্ত আশাবাদী, আমি অত্যন্ত খুশি যে আমাদের মেয়েরা আল্লাহর রহমতে সর্বক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাও মেয়েরা পাহাড়ের শিখরে চলে গেল, মেয়েরা সমুদ্রের গভীরে চলে গেল, খেলাধুলা কোনো কিছুতেই মেয়েদের কিন্তু কোনো কমতি নেই। এমনকি আমি মাঝে মাঝে গ্রামে যাই, গ্রামে গেলে দেখি আমাদের গ্রামের মেয়েরা যারা আগে শুধু চুলার পাড়েই বসে থাকতো, তারা এখন খেতে যাচ্ছে, কৃষিকার্য করছে। এবং সেদিন কাগজে পড়লাম যে একজন মহিলা শুধুমাত্র গাজরের চাষ করে কয়েক হাজার টাকা রোজগার করেছে, অর্থাৎ তারা অর্থনৈতিক মুক্তি পেয়েছে। তুমি চিন্তা করো রংপুরের পায়রাবন্দের কথা, সেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একটা হ্যারিকেনে মিটিমিটি আলোয় লেখাপড়া করেছেন। পরবর্তীতে তিনি মেয়েদের বললেন যে তোমরা জাগো, তোমরা জেগে ওঠো, তোমরা উপলব্ধি করো তোমরা মানুষ, তোমরা আসবাবপত্র নও, তোমরা জড়োয়া গয়নার মতো সাজিয়ে রাখার জিনিস নও, তোমরা শিক্ষা যদি গ্রহণ করো তাহলে কি হবে, তোমার আত্মসম্মানটা তুমি ফিরে পাবে। এখন আমি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছি, আমি আমার ছাত্রীদের বলতাম যে দেখো তুমি লেখাপড়া শিখবে কিসের জন্য, তাহলে তুমি মানুষ হবে, তোমার পায়ের নিচে মাটি থাকবে, কেউ তোমাকে অত্যাচার করতে পারবে না, কেউ তোমাকে নিপীড়ন করতে পারবে না, তোমার একটা বক্তব্য থাকবে, একটা বক্তব্য থাকবে, তোমাকে একটা মূল্য দিতে শিখবে। আরেকটা কথা দেখো, আমরা ছেলেবেলায় যেসব শহরে থাকতাম, গ্রামে সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক শুনতাম। শহরে তো খালি ইট আর কাঠ আর লোহা, বদ্ধ একটা জীবন। এখানেও কিন্তু আমি পাখির ডাক শুনি। কিভাবে বলি? সকালবেলা উঠে দেখবে ঝাঁকে ঝাঁকে মেয়েরা রাস্তা দিয়ে চলেছে, রং বেরঙের পোশাক পরে, তারা যাচ্ছে গার্মেন্টস কারখানায়, কত দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে, পোশাক শিল্প, এবং তারা কিন্তু আনন্দিত চিত্তে মুখে একটা হাসি নিয়ে যাচ্ছে। এই যে সারাদিন সে পরিশ্রম করবে এবং বিনিময়ে একটা অর্থ পাবে, সেই অর্থই কিন্তু তাকে দিচ্ছে স্বস্তি, তাকে দিচ্ছে শান্তি। সে একজনের লোকের বাড়িতে কাজ করলে তাকে খুশি করে চলতে হবে, সেটা এক কথা, কিন্তু নিজে রোজগার করে সংসারে খরচ করলো, বাচ্চাদের মানুষ করলো, সেটা তো অন্য কথা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখবে মেয়েরা এখন অনেক ভালো করছে। আমাদের দেশে তুমি দেখবে বড় বড় প্রতিষ্ঠান মহিলারা চালাচ্ছেন। যদি তুমি চিন্তা করো 1400 বা তারও বেশি বছর আগে বিবি খাদিজা ব্যবসা করেছিলেন, বাণিজ্য করেছিলেন, সেই ব্যবসা বাণিজ্যের ধারা এখনো চলে আসছে। মেয়েরা প্রচুর ভালো কাজ করছে এবং তারা যে মানুষ সেই পরিচয় দিচ্ছে। এবং মেয়েদের যে ধরে মারা যায় সেই কথাটা কিন্তু ছেলেরা ভুলে যাচ্ছে, কারণ একটা মেয়েকে নির্যাতন করলে শুধু তার স্বামী নয়, তার শ্বশুরবাড়ির সকলকেই জেলে চলে যেতে হবে। কাজে এটা তো আমাদের পক্ষে একটা বিরাট প্রাপ্তি বা অর্জন আমি বলবো। আবার আমার খুব ভালো লাগে, আমি কাগজে পড়লাম, ছবিতেও দেখেছি, যে মহিলা ট্রাফিক পুলিশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার একটা আঙ্গুল তোলা মাত্র সমস্ত জাহাজ তো নয়, গাড়িগুলো থেমে গেল। কি ভালো লাগে না ভাবতে যে ক্ষমতাটা তার আছে। আবার ট্রেনও কিন্তু মেয়েরা চালায়, ট্রেনের ইঞ্জিনও মেয়েরা চালাতে পারে। অর্থাৎ তারা দেখাচ্ছে যে আমরা শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে আমরা অনেক সবল। নারী যখন নিজে রোজগার করতে করা শুরু করলো, এটা অনেক আগে থেকেই হয়তো স্বল্প অবস্থায় ছিল, কিন্তু এখন নারীর যে রোজগারের জায়গায় নারীর যে অংশগ্রহণ বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু যে আপনি ক্ষমতা শব্দটাও বললেন, তার পরিবারে সমাজে তার কথা শুনছে। নারীর ক্ষমতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ তো আমাদের দেশের রাজনীতিতে দেখো, সর্বোচ্চ ক্ষমতায় যিনি আছেন দেশের, তিনি নারী। আবার যিনি বিরোধিতা করছেন তিনিও নারী। আবার সমস্ত পার্লামেন্টকে যিনি কন্ট্রোল করছেন তিনিও একজন নারী। কাজেই নারীর ক্ষমতার কোনো অভাব নাই এবং নারী দেখিয়ে দিচ্ছে যে আমি সবকিছু পারি। তবে সবকিছুর সঙ্গে কিন্তু অর্থনৈতিক মুক্তির একটা সম্পর্ক রয়েছে। অর্থনীতির দিক দিয়ে তুমি যদি সচ্ছল হও, তাহলে তুমি তোমার বাচ্চাদের ভালো মানুষ করতে পারবে, আরো 10 জনকে সাহায্য করতে পারবে এবং লোকের সামনে একটা উদাহরণ
দিতে পারবে যে তোমরা কিছু রোজগার করো। অর্থনৈতিক মুক্তি না হলে কিন্তু মানুষের মুক্তি নেই। তুমি যে অভাবগ্রস্ত হও, লোকের কাছে হাত পাতো, সেটার মধ্যে সম্মান নেই। কিন্তু তুমি যা কিছু উপার্জন করলে সেটাই তুমি একটা ভালো কাজে ব্যয় করলে, তোমার ছেলেপেলেদের মানুষ করলে, আর 10 জনকে সাহায্য করলে, সেটার মধ্য দিয়ে বিরাট একটা আনন্দ পাওয়া যায়। আমি একটু বিরতিতে যাব, আবার ফিরে এসে আলোচনা করতে চাই যে অবরোধবাসী নিয়ে। অবরোধের যে শব্দটা আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেই জায়গা থেকে বলা যে এই যে সমাজের যে বিভিন্ন শ্রেণী, আপনি একদম যারা আমাদের পোশাক শিল্পে কাজ করে তাদের কথা বলছিলেন, যে তাদের এক ধরনের ওই আয়ের কারণে তাদের পরিবারে বা সমাজে তাদের কথা এখন শুনছে, সিদ্ধান্ত দিতে পারছে। কিন্তু এই যে বিভিন্ন শ্রেণীতে যে আমরা মানে পারিবারিকভাবে কি সেই অবরোধ থেকে নারীর ঠিকই মুক্তি ঘটলো? আপনি বলবেন, আমি একটু বিরতি থেকে আসি। পরিবারের গণ্ডির মধ্যে আসলে আমরা নানা রকম সংকটের কথা শুনি, আপনিও নিশ্চয়ই শুনেন। শুনি। হ্যাঁ, সেই জায়গা থেকে এবং এই যে নারীর ক্ষমতায়নের সঙ্গে আমরা যদি তার রোজগারের কারণেও কিন্তু এখন এক ধরনের মূল্য তান্ত্রিক অবস্থা, সাংঘর্ষিক একটা সংঘর্ষটাকে সে এড়াতে পারছে। জি। তো পরিবারের মধ্যে যদি বলো, তাহলে আমি এখনো বলবো আসলে কিন্তু যিনি পুরুষ বা স্বামী, তার হাতেই মূল ক্ষমতাটা রয়ে গেছে। আচ্ছা। একজন মহিলা যতই বলুন, যতই করুন না কেন, মাঝে মাঝে তাকে শুনতে হয় তুমি মহিলা, তুমি অত কিছু বোঝো না। খুব কম স্বামী আছেন যিনি স্বামী বউয়ের মতামতটাকে ততটা মূল্য দেন। কাজে কিছুটা সীমাবদ্ধতা তো তার রয়ে গেছে। সে যতই বিদ্যা উপার্জন করুক, যতই রোজগার করুক, তার কিছুটা দায়বদ্ধতা রয়ে গেছে তার স্বামী, যিনি একজন পুরুষ, তার কাছে। এই ক্ষেত্রে সংঘর্ষ হয় না, কারণ দুজনের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে বা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সংঘর্ষ এড়ানো যায়। এখানে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ধরো আমাদের ক্লাসে যখন আমি বাংলা অনার্স পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নীলিমা ইব্রাহিম, ডক্টর নীলিমা ইব্রাহিম, নিশ্চয়ই নাম শুনেছো। আপা বলতেন, শোনো মেয়েরা, খালি ডিগ্রি পেলেই হবে না, ভালো রান্না শিখতে হবে। কারণ তোমার স্বামী যখন বাসায় ফিরবেন, ভালো খেতে না দিলে তোমার সংসারে শান্তি থাকবে না। কাজেই তোমাকে সংসারে শান্তি রাখতে হলে বুদ্ধির পরিচয় দিতে হবে। আপা সেই কবে বলেছেন, কিন্তু এখনো সেই কথাটা কিন্তু রয়ে গেছে। যেগুলো সনাতন কথা, সেগুলো কিন্তু কোনোদিন পুরনো হয় না, চিরকাল থেকে যায়। নজরুল বলেছেন না, কোনোদিন একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে তোমার মর্যাদা দিতেই হবে। কেউ যখন অসুস্থ হয়, তার কপালে কে হাতটা বুলিয়ে দেয়? একজন মা বা একজন স্ত্রী, আবার বা একজন বোন, কন্যা। তিনটা পরিচয় কিন্তু মেয়েদের, কন্যা, জায়া এবং মা, জননী। তোমার মা বলিতে প্রাণ করে আনচান, চোখ আসে জলে ভরে। আরেকটি কথা আমি ভীষণভাবে অনুভব করি, যে আমাদের প্রকৃতিটাকে রক্ষা করতে হবে। প্রতি বছর বৃক্ষ মেলা হয়, বছরে নভেম্বর মাসে সম্ভবত হয়। অনেক গাছ থাকে, আমরা গাছ কিনি, কিন্তু আমাদের বনায়নটাকেও কিন্তু বর্ষাকালে হয়, মানে জুন জুলাইয়ের দিকে হয়। জুলাই মাসে হয়, জুলাই মাসে হয়, আগারগাঁওয়ের বিরাট মাঠে হয়। প্রতি অনেক গাছ থাকে, তখন দেখে সবুজ দেখলে খালি হবে না। আমি মাঝে মাঝে বলি, অনেকে বলে যে আমরা ঢাকার যানজটে আটকে গেছি। আমি বলছি বাংলাদেশ তো খুবই সুন্দর, মাইনাস ঢাকা। ঢাকাকে যদি বাদ দাও, বাংলাদেশের প্রত্যেকটা মফস্বল শহর, গ্রামগঞ্জ এখনো সবুজ, এখনো শ্যামল, এখনো শাপলা ফোটে, এখনো নদীর তীরে ডাহুক ডাকে। অর্থাৎ বাংলাদেশের যে সৌন্দর্য, যে সবুজ, সেটা রয়ে গেছে। এখন আমাদেরও সেই সবুজ আমরা কিভাবে রক্ষা করতে পারি? গাছ কাটছে, তুমি যদি সেখানে গিয়ে বাধা দাও। আমি একটা জিনিস খুব অবাক হই, বড় বড় গাছ কেটে রাস্তা বড় করা হচ্ছে, এটা কি আমাদের লাভ হচ্ছে কিনা আমি মাঝে মাঝে চিন্তা করি। লাভ নিশ্চয়ই হবে, যিনি করছেন তিনি চিন্তা ভাবনা করে করছেন। সেই জায়গা থেকে যেটা আমরা বলছিলাম যে ঘরে নারীর বা মেয়েরা এখনকার এই যে বলা হচ্ছে, এটা বলা হয় যে মেয়েদের শিক্ষার হার বেড়েছে এবং একসময় মেয়েদের শিক্ষার হার কম ছিল। সেই জায়গা থেকে যখন সে শিক্ষিত হচ্ছে, সে যখন রোজগার করতে পারছে, তখন এই যে স্বামীর সঙ্গে বা তার সঙ্গীর সঙ্গে তার এক ধরনের দাম্ভিক অবস্থা তৈরি হচ্ছে। কারণ হচ্ছে সে তখন আর তার উপর কিছু চাপিয়ে দেওয়া যাচ্ছে না, তখন তাকে আরেকটা বোঝা মনে করা হচ্ছে না, কারণ সেও তো উপার্জন করছে। আরেকটা জিনিস খুব ভালো, এই যে বিবাহের বয়স, আগে তো 8 বছরে 10 বছরে মেয়েদের বিয়ে হয়ে যেত, এখন আইন করে নিষিদ্ধ করা হয়েছে যে একটা বিশেষ বয়স পর্যন্ত। আগে ছিল 18, এখন বোধহয় 16 বছরের আগে তুমি কোনো মেয়ের বিয়ে দিতে পারবে না। আর যে মেয়েটা রোজগার করে, তার স্বামী কিন্তু তখন তাকে সম্মান দেয়। এখানে একটা অর্থনৈতিক ব্যাপার রয়ে গেছে, সম্মান বৃদ্ধি হয়েছে, তার আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত।
একটা ওষুধ মনে করো দামি, স্বামী কিনতে পারবেন না, স্ত্রী সেখানে টাকা দিলেন, শেয়ার করলেন। জানো তো মেয়েরা কিন্তু সমস্ত টাকা খরচ করে তার পরিবারের জন্য। সে নিজে কিন্তু একটা শাড়িও হয়তো কেনে না, যা রোজগার করছে তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য সে খরচ করছে। কাজে সংসারের পরিমণ্ডলে আগে যেখানে ঝগড়া হতো বা অনেক মেয়ে মার খেত, এখন কিন্তু মেয়েরা আর মার খায় না, তারা ঘুরে দাঁড়িয়ে গেছে। কারণ সে দেখছে যে না, আমার মুক্তি এসে গেছে, আমার অর্থনৈতিক মুক্তি আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি এখন সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ, সৃষ্টির সেরা আমি, আশরাফুল মাখলুকাত। এটা প্রমাণিত হয়ে গেছে কিভাবে? আমার এই অর্থ উপার্জনের দ্বারা এবং আমার শিক্ষা দ্বারা। আমি অনেক গ্রামে দেখেছি মেয়ে, এবং যদি সে সুন্দরী হয় তাকে স্কুলে পাঠানোটা খুব কঠিন, অনেক বখাটেতে সেখানে অত্যাচার থাকে। এখন এই জিনিসটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। বখাটেরা টিজ ইভিং যাকে বলে, ইফটিজিং বা যৌন হয়রানি, হ্যাঁ, ইফটিজিং করে, মেয়েদের নির্যাতন করে, সেজন্য গার্জিয়ানরা বা অভিভাবকরা স্কুলে পাঠাতে ভয় পান। এটা থেকে মুক্তির উপায় আমাদের খুঁজতে হবে, এবং এটার জন্য কিন্তু গ্রামের লোকেই সচেতন হতে হবে। যদি গ্রামের লোকেরা, কিছু লোকেরা সংঘবদ্ধ হয়ে বলেন যে যে বাচ্চাদের নির্যাতন করবে বা পথে ধরবে তাকে আমরা প্রকাশ্যে শাস্তি দিব, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আপনার সামাজিক বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত, সাংগঠনিক বিভিন্ন বিষয়ের সঙ্গে আছি, জড়িত, আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে অভিযোগ আছে বা অনুযোগ আছে, যেভাবেই বলি না কেন, অভিমান, যে একজন নারী যখন পরিবারে যাচ্ছে তখন তার তো, যে আপনি অনেকগুলো পরিচয়ের কথা বললেন, সে যখন কন্যা, তার সঙ্গে ওই পরিবারের যিনি মা আছেন তার এক ধরনের ব্যবহার, আবার তিনি যখন বধূ হিসেবে যাচ্ছেন তখন আরেক ধরনের ব্যবহার। এইটাও আমাদের সমাজের কিন্তু একটা বাস্তব সত্য, বাস্তব সত্য বা সংকটের কথা। সংকটের কথা। হ্যাঁ, অনেক আগে আমার শ্বশুরের গান ছিল, আব্বাসুদ্দিনে, যে বলতো যে ননদ এবং শাশুড়ির উল্লেখ করে গ্রাম্য একটা বধূ তার মনের দুঃখ ব্যক্ত করেছে। অর্থাৎ সে একটা কন্যা ছিল, সে বধূ হয়ে এসে যে ব্যবহারটা আশা করেছিল সেটা পাচ্ছে না। এখন কিন্তু বদলে গেছে, আমি দেখতে পাই। তবে কিছুটা তো থাকবে সীমাবদ্ধতা, আমরা তো পুরোপুরি উল্টে দিতে পারবো না। আর আরেকটা কথা তোমাকে বলতে চাচ্ছি, বইয়ের মুক্তি। এখন তুমি দেখতে পাচ্ছ বাচ্চারা বই পড়ে না, তারা হয়ে গেছে কি ডিশ সংস্কৃতি এবং মোবাইল সংস্কৃতি, এই দুটো যেন ব্যাধির মতো তাদেরকে গ্রাস করেছে। এটা থেকে কিন্তু উদ্ধার পেতেই হবে। এটা তো পরিবারের একটা দায়িত্ব, পরিবারের দায়িত্ব। যদি দেখে যে বাবা বই পড়ছেন, মা বই পড়ছেন, জন্মদিনে বই কিনে দিচ্ছেন, তাহলে সে আস্তে আস্তে বই পড়তে পারবে। আমি যখন কোনো দোকানে যাই, খুব ভালো আমাদের দোকানের কর্মচারী বৃন্দ, খুব সুন্দর ব্যবহার করেন। আমি বললাম এটার দাম কত? 35। আনছি 35 বলেন, খালি ফেব্রুয়ারি মাস আসলে বাংলা বলবেন আর সারা বছর ইংরেজি বলবেন, তা তো হয় না। ওই বাংলা বলার প্রবণতাটা কমে গেছে। আমরা যে বলি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে কিন্তু আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে। শুদ্ধ বাংলা লিখতে, বলতে এবং পড়তে কয়জন পারে? হ্যাঁ, এবং একটা পরিবারে যে ছেলে এবং মেয়েকে আলাদা দেখা, সেইটাও থেকে কি খুব আমরা সরে আসতে পেরেছি? সেটা থেকে আমরা সম্পূর্ণ সরে আসতে না পারলে অনেকটা পেরেছি। আচ্ছা। আমার যেমন 2 মেয়ে, আমার কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন তাই ভালো। তার দুজনেই লেখাপড়ায় ভালো, লেখে ভালো, গায়ে ভালো, এবং মানুষ ভালো। সবচেয়ে বড় কথা ভালো মানুষ হওয়া। তবে ছেলেদের একটু প্রাধান্য ছেলেরা পায়, সেটা বলাই বাহুল্য। যেমন ধরো ছেলেদের অনেক সুবিধা থাকে। আমি যদি অসুস্থ হই, বাইরে যেতে চাই, কাকে নিয়ে যেতে হবে? আমার স্বামীকেই নিয়ে যেতে হবে। আমি মা, আমি কিন্তু চট করে আমার একটা মেয়েকে নিয়ে রাতের বেলা বেরোতে পারবো না। সামাজিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা। মেয়েদের কিছুটা পরনির্ভরশীল হতে হয়। সেই পরকে তার আপনজন হয় তার স্বামী, হয় তার পুত্র। এবং ছেলে থাকলে, পুত্র থাকলে, তোমার মতো একটা ছেলে যদি থাকে, তার তো অনেক সুবিধা হয়। সেই ছেলে মাকে অনেক সাহায্য করতে পারবে, যেটা একটা মেয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অতটা করতে পারবে না। কাজেই সমান সমান বলা যায় না, তবে সমান না হয়েও আমরা বেশি পাচ্ছি, সেটা আমি বলবো। নারী হয়ে কিন্তু আমি মনে করি আমি বেশি পাচ্ছি, কারণ আমার দায়িত্বটাও কম। ওই যে অর্থ আমাকে উপার্জন, কিন্তু ছোটবেলা থেকে যখন তাকে আপনি শিক্ষার কথা বললেন, তাকে আমি স্কুল কলেজে দিচ্ছি, তখন তাকে ভালো শিক্ষকের কাছে দেওয়া, ভালো স্কুলে দেওয়া, ওই নজরগুলি ওই বৈষম্য শহর এবং গ্রামে এখন নাই। এখন শহর একদমই নাই। একই স্কুলে, একই ক্লাসে, একই স্ট্যান্ডার্ডে ছেলেরাও পড়ছে, মেয়েরাও পড়ছে। অনেক ক্লাসে দেখা যায় মেয়েদের সংখ্যা বেশি, ছেলেরা আর দুষ্টামি করে বা কিছু একটা করে ড্রপ আউট হয়ে যায়, কিন্তু মেয়েরা হয় না। হ্যাঁ, মেয়েরা সিরিয়াসলি লেখাপড়া করে, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বৈজ্ঞানিক বলো, রেজাল্টে দেখবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মেয়েরা স্টপ করছে। তাহলে ওইটা কিন্তু এখন নাই, যে ছেলেকে মাছের মুড়ো দেবো আর মেয়েকে কিছু খেতে দিব না, সেই দিন চলে গেছে। নারী এবং পুরুষ বা ছেলে এবং মেয়ে কি একে অপরের সহচর হতে পেরেছে? আমি মনে করি সহচর হতে পেরেছে, বন্ধু হতে পেরেছে।
বন্ধু হতে পেরেছি যদি এখানে বয়সের একটা বিরাট ব্যবধান না থাকে। ধরো বউয়ের বয়স 20, বরের বয়স 40, তাহলে তো বন্ধুত্ব হবে না। কিছুটা কাছাকাছি বয়স, একদম সমবয়সী আমি পছন্দ করি না। যত স্বামী স্ত্রীর কথা বলেন, এই সমাজে কাজ করতে, যে কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে শিক্ষার জায়গায়, কাজের সব ক্ষেত্রে জায়গায়, গেলে অনেকেই অনেক সময় বলে, আমি একবার একটা সেমিনারে গিয়েছিলাম, খুব ভালো সেমিনার, অনেক শিক্ষিত মেয়েরা সেখানে এসেছিল। ওরা বললো, আপা একটা দুঃখের কথা বলবো। যে বলো। যে আমরা একটা ব্যাংকের ম্যানেজার, কেউ আসলো কাস্টমার, একজনের কাছে গেল, বলে এই ম্যাডামের কাছে যান। না না, ম্যাডামের কাছে নাই, যাব না। পুরুষ কেউ নাই, অফিসার, তার কাছে যেতে চাই। অর্থাৎ তারা নিশ্চিন্ত বোধ করে একজন পুরুষের কাছে যেতে, মেয়েদের কাছে যেতে ততটা পারে না বা চায় না। এটা রয়ে গেছে। আবার আমাদের অনেকের অভিজ্ঞতা তো এই জায়গা থেকে যে একজন মহিলা কর্মীর কাছে গেলে আরো ভালো মহিলা কর্মী তো সেবাটা ফাঁকি পাওয়া দেবে না। যাচ্ছে। তুমি নার্সিং এ দেখো, ডাক্তারিতে দেখো, মেয়েদের কাছে বেশিরভাগ নার্স তো মেয়ে। সিস্টার নিবেদিতার শিষ্য বা মাদার তেরেসার শিষ্য, সেবা কিন্তু মেয়েরাই মূলত দেয়। কাজেই ছেলে মেয়ে বলে খুব একটা আলাদা করা যায় না। আমি তো বলবো, আমার বা আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধুদের পরিবারে দেখি ছেলে এবং মেয়ে সমানই আদর পাচ্ছে, ব্যবহার পাচ্ছে। তবে সব মায়েরই বা সব বাবারই শখ থাকে, ছেলেও থাকুক মেয়েও থাকুক, সেটাই হলো ঘরের সৌন্দর্য। দুটোই চাই, দুটোই যে পাবো এমন কোনো কথা নাই। যা পেলাম সেটাই সন্তুষ্ট হয়ে থাকতে হবে। আবার আবার আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে এই যে আমরা শিক্ষার জায়গাতে তো আছি, শিক্ষা নিয়ে কথা হচ্ছে, কিন্তু সমাজ এখন কতটা এই যে সমাজে শিক্ষা এসছে, রোজগার এসছে, অর্থনৈতিক মুক্তির কথা বলছিলেন, সেটা এসছে, কিন্তু সেই সঙ্গে এই যে এক ধরনের আধুনিকতার কথা বলা হচ্ছে যে আমরা নারীর ক্ষমতায়ন এখনো পাইনি। নারীর ক্ষমতায়ন বলতে আসলে কি বুঝি, এবং বলা হয় যে নারী স্বাধীনতা কি, এটা মানে, এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কে কাকে কতটুকু ছাড় দেবে সেই জায়গাটা আমরা স্পষ্ট হতে পেরেছি কিনা। কারণ এই দুই পক্ষের ছাড়ের বিষয় আছে, একসঙ্গে যে আমরা সহযাত্রীর কথা বলছিলাম, সেই জায়গা থেকে সমাজ, রাষ্ট্র এবং আমাদের পরিবারের অবস্থানটা কি, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, এটা আমরা যে আলোচনা করছি তাতে যে সমাজ অনেক বদলে গিয়েছে। সমাজে এই মেয়েরা অনেকে এগিয়ে এসছে, একে অপরের সঙ্গে কাজ করছে। আপনি বলে এটা তো বাস্তবতা যে কৃষিক্ষেত্রেও মেয়েরা কাজ করছে, অনেক ভালো কাজ করছে। কৃষক বলতে একসময় তো মেয়েদেরকে বোঝানো হতো, সেটা তো সেই আগের কথা। কিন্তু এখন আমাদের মেয়েরা সব জায়গাতে কাজ করছে। কিন্তু এই যে পাশাপাশি চলার ক্ষেত্রে যে উভয় পক্ষকে মেনে নিয়ে কাজ করা, যে ওই যে যেটা বলছিলেন যে নারীও পারে, হ্যাঁ, এই পারের মানসিকতাটা আমরা কতদূর এগিয়ে যেতে পেরেছি? পারের মানসিকতাটা তো একটা মেয়ের নিজের মধ্যে। আমি পারি, এই দৃঢ় বিশ্বাস যদি আমার থাকে, সেই সংকল্পই আমাকে সব সুযোগ আমি একাই চলতে পারবো, আমি সুযোগ দেবে। হ্যাঁ। তবে আরেকটা কথা তুমি একটু আগে বলছিলে, এটাও ঠিক, আমাদের চলাচলের নিরাপত্তা হবে যদি আমি শালীনভাবে চলাচল করি। আমি বলছি না যে তোমাকে আপাদমস্তক ঢেকে চলতে হবে। তুমি শালীন পোশাক পরে যদি তুমি রাস্তায় বেরো, তোমাকে কেউ বিরক্ত করবে না। তুমি ঠিকভাবে তোমার কাজটা সম্পাদন করতে ব্যক্তিত্বের পারবে। কথা বলছেন। ব্যক্তিত্বের সঙ্গে এবং পোশাকতার সঙ্গে যুক্ত। পোশাকটার দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আমি নারী দিবসে বিশেষ করে বলছি, এটা আমাদের দায়িত্ব। আমার কন্যাকে বা তার কন্যাকে বা তার কন্যাকে শালীনভাবে চলা আমাকে শেখাতে হবে, এবং শালীনভাবে চলা, শালীনভাবে কথা বলা, বিশুদ্ধ কথা বলা। অনেক সময় দেখি বাচ্চাদের যখন কথা বলছে একটা কেমন কমিক স্টাইলে কথা বলছে, এটা ঠিক নয়। আমাদের ভিত্তি কি? আমাদের ভিত্তি তো হলো রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, এদের কবিতা থেকে আমরা যা শিখেছি সেই বাংলার উপর নির্ভর করেই কিন্তু আমরা জীবনের পথে চলছি। এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না। আর পুরুষরা এসে বা স্বামী এসে খুব কর্তৃত্ব ফলাচ্ছেন তা নয়। বরঞ্চ একটা মজার কথা বলি, আমি দেখি যে নিম্ন শ্রেণীর যারা, মানে নিম্নবিত্ত, তোমার বাড়িতে কাজে সহায়তা করছে যে মহিলা বা গৃহকর্মী, সেখানে কিন্তু দেখি যে মেয়েদের জোরটাই বেশি। স্বামী কিছু বলছে না, এই রোজগার করে সংসারে টাকা দিচ্ছে, স্বামীকেও চালাচ্ছে, স্বামীকেও সে চালাচ্ছে, পুত্রকেও সে চালাচ্ছে। কাজে সেখানে গাড়িটা চলছে, যে গাড়ির ইঞ্জিন কিন্তু সেই মহিলার হাতে। কাজে সেখানে তাকে কেউ বাধা দিচ্ছে না, অত্যাচার করছে না, নির্যাতন করছে না। আর বধূ পুড়িয়ে ফেলা বা বধূকে মেরে ফেলার ঘটনা একদম ঘটে না তা আমি বলবো না, তবে মাশাআল্লাহ অনেক কমে গেছে। নারীর মুক্তি এসেছে, আমাদের দেশে যে গণজাগরণ এসেছে, আমি বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি মেয়েরা কিন্তু সর্বক্ষেত্রেই যে সমান স্বাধীনতা পায় তা কিন্তু নয়। অনেক উন্নত দেশেও দেখবে বউরা কাজ করে না, তার বাড়িতে থাকে, তার স্বামী চায় তুমি সংসারটা সুন্দররূপে পরিচালনা করো। তো আমাদের দেশে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্বামীরা এরকম কিছু চাপিয়ে দেয়নি। সমাজ এবং রাষ্ট্র তো অন্যান্য, যে আপনি উন্নত শব্দটা বলেন, উন্নত দেশের কথা বলেন, তার চেয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক,
আমাদের সামাজিক ক্ষেত্রে নারী মেয়েরা কিন্তু অনেক জায়গায় কাজ করছে, যেটা অনেক উন্নত দেশে দেখা যায় না। মাশাআল্লাহ, আমরা অনেক বেশি এগিয়ে গেছি অন্যান্য অনেক দেশের তুলনায়। আমাদের দেশের মেয়েরা স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতাকে তারা সদ্ব্যবহার করছে, অপব্যবহার করছে। আমাদের সমাজ বা রাষ্ট্র তো সেভাবেই দেখছে নারীর অধিকার যে মানবাধিকার, সেই দৃষ্টিতে এবং নারীর চোখে বিশ্বকে দেখা, সমাজকে দেখা, সেই দৃষ্টিতে আমাদের সেই চোখটা আমাদের তৈরি হয়েছে। আমাদের রাষ্ট্র তো অবশ্যই দেখছে, না হলে আমরা সবসময় রাষ্ট্রপ্রধান কেন নারী নির্বাচন করি? দীর্ঘদিন ধরে তো আমরা ইতিহাস দেখতে পাচ্ছি যে নারী হচ্ছেন আমাদের দেশের প্রধান। তাহলে আমরা নারীকে সর্বোচ্চ সম্মান অবশ্যই আমরা দেখছি। বিশ্বের কয়টা দেশে আছে তুই দেখতে পাবে নারী প্রধানমন্ত্রী? খুব কম। এমনকি আমেরিকার মতো দেশেও তো দেখা গেল যে না, তারা সহজে নারীকে নিল না টপ পজিশনে। যেটা আমরা নিই, সম্মান করি এবং আমরা ধারণ করি, এটাকে আমরা আশা করি ভবিষ্যতে আর অনেক নেতৃত্ব আসবে। মেয়েরা যে কোনো ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। আপনি যেটা বললেন যে শারীরিকভাবে হয়তো মানে প্রাকৃতিক কারণে একভাবে আমার হয়তো শারীরিক ওই যে এক দুর্বলতা। ধরনের ই থাকতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে বা মস্তিষ্কের দিক দিয়ে সেই শক্তি তো মস্তিষ্কের দিক থেকে শক্তি তো অনেক। শারীরিক ভাবে তো সৃষ্টির কারণেই তো আমি একটু দুর্বল হয়ে করেছি। আমি হজ করতে গিয়ে দেখেছি যে একজন ছেলে যেভাবে হড়হড় করে হেঁটে চলে যাচ্ছে, আমি মহিলা পারছি না, ধাক্কা দিলে আমি পড়ে যাবো। শারীরিক ভাবে আমি ততটা শক্তি নই, কিন্তু মানসিক শক্তির দিকে কোনো দুর্বল নয় মেয়েরা। তারা মানসিক শক্তি অর্জন করেছে এবং আমরা আমাদের সমাজের কাছে, সমাজপতিদের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ এই সুযোগটা আমরা পাচ্ছি বলে। এবং ভবিষ্যতে হয়তো আরো বেশি পাবো। তুমি হয়তো দেখবে সবখানে, সব অফিসেই প্রধানকে একজন মহিলা। তোমার খারাপ লাগবে না, তুমি যাবে এবং তিনি তোমাকে ভালো সার্ভিস দিবেন, তিনি কখনো তোমাকে ঠকাবেন না। মেয়েরা কিন্তু চোর খুব কম হয়। শুনেছো কখনো মেয়ে চোরের কথা? আমি শুনি নাই। মেয়ে ডাকাতের কথা শুনি নাই। ছেলেরা তো চুরি ডাকাতি করে, ওটা কোনো ব্যাপার না। ওটা ছোটবেলা থেকেই হয়তো আম চুরি করলে এর গাছ থেকে, ওর গাছ থেকে কলা পেড়ে নিয়ে আসলো, ছোটখাটো চুরির মধ্যে দস্যিপনা। এবং তার মধ্যে তো লিচু চোর কে হয়েছে? ছেলে, মহিলারা। লিচু চোর বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সেটাতে ছেলেই ছিল। মেয়েরা কিন্তু এটা করে না। হ্যাঁ, মানে আমরা মেয়েরা যদি চুরি করে, হ্যাঁ করে যদি, তাহলে বলি একটা ফুল চুরি করতে পারে। কারো বাগানে ফুল ফুটে আছে, একটা ফুল নিয়ে গেলাম, সকালবেলা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসলাম। এবং সার্বিকভাবে আসলে দিবস নিয়ে আলোচনা না করে আসলে সার্বিকভাবে সমাজে, পরিবারে, রাষ্ট্রের মানে উভয়ের সহাবস্থান, এবং সবাই তো পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে, সেখানে সহাবস্থান এবং যেটা আমরা বললাম যে একটা কাজ বা চিন্তার ভারসাম্য এনে একসঙ্গে কাজ করা, সহযাত্রী হওয়া, সেটি তো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্ষমা জিনিসটা থাকতে হবে। ধরো একজন একটা ভুল করলো, সেই ভুলটাকে নিয়ে আমি তাকে তিরস্কার না করে যদি ক্ষমা করে দিই, ক্ষমা এবং দয়া হচ্ছে চরিত্রের সবচেয়ে বড় গুণ। তুমি যে একজনকে ক্ষমা করতে পারো, তুমি যে একজনকে দয়া করতে পারো, তা তুমি সুন্দর সমাজ গড়তে পারো এবং তোমার নিজের জীবনও হবে। যে কথা আপনি বলছিলেন যে কন্যা যে জননীর চোখে আমরা আমাদের পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দেখি, সেটা অনেকটাই নিরাপদ, বিশেষ করে বসবাসের জন্য এবং এই ধরিত্রীর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কাজ করতে পেরে। সবাইকে ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।